কালো রঙের গাড়ি এসে একটা বড় মেনশনের সামনে থামে। গাড়ি থেকে একটা কালো রঙের লং কোট পরা লোক বের হয়। তার চোখ সম্পূর্ণ পুরোনো মেনশনটি পর্যবেক্ষণ করছিল। তখনই লোকটার ফোনে একটা কল আসে। স্যার, আপনি ঠিক আছেন তো? অফকোর্স আমি ঠিক আছি। আর তোমরাও না, কি সব ভূতে বিশ্বাস করো এখনো তোমরা? স্যার বলছিলাম আপনি সাবধানে থেকেন, ওকে? আমরা কিন্তু এখন আর আপনার কাছে নেই যারা কিনা এখন আপনার খেয়াল নেবে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমাকে এভাবে ট্রিট করা বন্ধ করো তোমরা। এই জাঙ্কুক এখন আর কোনো বাচ্চা না। আর আমি এখানে নিজের ইচ্ছাতে এসেছি রেস্ট করতে, আর নিজের ইচ্ছাতে নিজের মেনশনে ফিরে যাব। রাখলাম। জাঙ্কুক নামের লোকটা কলটা কেটে দেয়। আর এবার সে মেনশনের বড় মেইন গেটটা খুলে ভিতরে প্রবেশ করে। আশেপাশে সম্পূর্ণ অন্ধকার হয়ে আছে। জাঙ্কুক এবার নিজের টর্চটা বের করে সামনের দিকে এগিয়ে যায়। আর এবার সে মেনশনের দরজা খোলে। উফ, ঘরে তো ধুলা এখানে। অবশ্য ধুলা হওয়ারই কথা। উফ, জাঙ্কুক তুইও না। জাঙ্কুক সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। যদিও ভালো করে একটা জিনিসও দেখা যাচ্ছিল না, ধুলা, ময়লা আর অন্ধকার থাকার কারণে। জাঙ্কুক নিচে সবকিছু ঘুরে যখনই উপরে যেতে নেবে, ওহ ওয়েট, আগে বেসমেন্টটা চেক করে আসি। আমার বেসমেন্টের জায়গা শেষ হয়ে গেলে তাহলে এই বেসমেন্টে আমি কয়েকটাকে রাখতে পারবো। জাঙ্কুক এই কথা বলে বেসমেন্টে চলে যায়। এবার বেসমেন্টের দরজা খুলে জাঙ্কুক ভিতরে ঢোকে। এই বেসমেন্টটা বড়ই আছে। জাঙ্কুক এবার বেসমেন্টে সবকিছু ঘুরে দেখতে থাকে। কিন্তু দেখতে দেখতেই তার নজর যায় এবার একটা কোণায়, যেখানে লাইটের মতো কিছু একটা, না লাইটের মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। মানে কেউ একজন জল জল করছে। কিন্তু এটা কেমন করে সম্ভব? জাঙ্কুক ভালো করে দেখার জন্য এবার টর্চটা সেদিকে ধরে। আর এটা করার সাথে সাথে জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে যায়। না, ভয় না, কিন্তু অবাক হওয়ার কারণে। একটা মেয়ে? জাঙ্কুক এভাবে টর্চ মেরে রাখার কারণে মেয়েটা এবার নিজের ফেসের সামনে হাত দেয়। সে আস্তে আস্তে এবার মেয়েটার কাছে যেতে থাকে। তুমি? সামনে থাকা মেয়েটা এবার বলে, মিস্টার, আপনার টর্চ লাইটটা আপনার টর্চটা সরান, আমার প্রবলেম হচ্ছে। জাঙ্কুক এবার টর্চটা মেয়েটার চোখের সামনে থেকে সরায়। তুমি লাইটের মতো এভাবে জল জল করছো না? মানে তোমাকে দূর থেকে যখন একটু আগে দেখেছিলাম ভেবেছিলাম এটা তোমার সাদা ড্রেসের কারণে হচ্ছে, কিন্তু এখন তো দেখছি তুমি নিজে লাইটের মতো জল জল করছো। কিন্তু কেমন করে? আপনি আগে বলুন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন কেমন করে? আপনার কাছে যদি কোনো স্পেশাল পাওয়ার থাকে, অথবা আপনি যদি এখানে আমাকে শাস্তি দেওয়ার জন্য এসে থাকেন, তাহলে অমন কিছু করবেন না প্লিজ। আমি সত্যি কোনো ভুল করিনি, কোনো মানুষকেও ডিস্টার্ব করিনি। আর তারপরের কথা হলো, আমি তো এই বেসমেন্ট থেকেই বের হতে পারিনি। মেয়ে, তুমি বলছোটা কি এগুলো? আর এটা বলো, তুমি আসলে এখানে কি করছো? ওয়েট, ডোন্ট টেল মি যে তুমি এখানে চুরি করতে এসেছো। দেখো, এটা আমার দাদুর মেনশন। আর তুমি যদি অমন কিছু করার উদ্দেশ্যে এখানে এসে থাকো, তাহলে ভালো হয় এখনই তুমি এখান থেকে চলে যাও। না হলে কিন্তু আমি তোমার সাথে কি করব তুমি নিজেও কল্পনা করতে পারছো না। এটা বলে জাঙ্কুক মেয়েটাকে ধরতে যায়। ইউ বিগ ডাইনোসর, ডোন্ট টাচ মি। হোয়াট? সরি, বাট আমাকে টাচ করবেন না। ওকে, এখন আর আমার সাথে চালাকি না করে সত্যি কথা বলো, তুমি কে? মেয়েটা জাঙ্কুকের কথা শুনে নিজের পায়ের দিকে তাকায়। আর জাঙ্কুক এবার মেয়েটার পায়ের দিকে তাকায়। হ্যাঁ, তুমি ভাসছো? ওয়েট, তুমি মানুষ না? না, আর না। জাঙ্কুক মেয়েটার কথা বিশ্বাস করতে পারছিল না, কারণ সে ভূতে বিশ্বাস করে না। কিন্তু এখানে মেয়েটার চোখই কেন যেন জাঙ্কুককে বলে দিচ্ছিল যে মেয়েটা সত্যি কথা বলছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর, তোমার নাম? তে। আর তুমি এখানে কি করছো? আমি নিজেও জানি না। আমি মারা গিয়েছি কেমন করে, এখানে আসলাম কেমন করে, আর এই মেনশন থেকে বেরিয়ে হতে পারিনি কেন, কিচ্ছু জানি না আমি। সো তুমি বলতে চাচ্ছ যে এই বেসমেন্টে তুমি এত বছর ছিলে? তোমার যদি কিছু মনে নাই থাকে, তাহলে তোমার নাম কেমন করে মনে আছে? তোমার মনে ছিল না তো আমার। আসলে আমার যখন জ্ঞান আসে তখন আমি উঠে আমার আশেপাশে কিছুই দেখতে পাইনি, শুধু একটা কাগজ দেখতে পেয়েছিলাম, যেটাতে আমি দেখি আমার একটা ছবির পাশে আমার নাম লেখা কিমতে। কিন্তু তারপরে মানে ওই কাগজটা ছেঁড়া ছিল, আর কাগজটার অর্ধেক ভাগ আর আমি খুঁজে পাইনি, তাই আমি আমার পুরো নাম কি সেটা জানি না। সো তুমি আমাকে তে বলেই ডাকতে পারো।
হুম, তোমার বয়স যখন মারা গিয়েছিলাম তখন 16 ছিল। বাট আমি এখন তোমাকে কেমন করে হেল্প করতে পারি? মানে তুমি তো আর সারা জীবনই মেশিনে থাকতে পারবে না, রাইট? আমার মনে হয় আমি যদি ওই বাকি ছেঁড়া কাগজটুকু খুঁজে পেতাম তাহলে ভালো হতো, কারণ ওইটার ভিতরেই মেবি আমি খুঁজে পেতে পারি আমি কেমন করে মারা গিয়েছিলাম। সো তোমার এখন গিয়ে ওই কাগজটাই খোঁজা উচিত। গিয়ে খোঁজো। আমি আমার রুমে গেলাম। জাঙ্কুক আবার সোফা থেকে উঠে যখন নিজের রুমে যেতে নেবে তখনই তে বলে ওঠে, আমার কেন যেন মনে হচ্ছে আপনি বললেন না এটা আপনার দাদুর মেনশন। আপনার দাদুই তাহলে মেবি আমাকে আর আমার পরিবারকে মেরে ফেলেছিল এই বেসমেন্টে। জাঙ্কুক এবার তের দিকে রেগে তাকায়। দেখো মেয়ে, যা ইচ্ছা বলো, কিন্তু আমার দাদুর নামে একটা বাজে কথা বলো না, বুঝতে পেরেছো? এই কথা বলেই জাঙ্কুক সেখান থেকে উপরে চলে যায়। তে চেয়ারের উপর বসে বসে নিজের পা নাড়াতে নাড়াতে বলে, ওনারা নিচে কি করছে? আমার তো এখন এভাবে এখানে শুধু শুধু বসে থাকতে বোরিং লাগছে। জাঙ্কুক নিচে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই বলে, ওনার সবকিছু পরিষ্কার করছে নিচে, আমাকে বললেই হতো, আমি পরিষ্কার করে দিতাম। জাঙ্কুক এবার তের দিকে তাকায়। হোয়াট? কি বললা তুমি? তুমি আর এই বড় মেনশন পরিষ্কার? মানে তাও আবার পুরো মেনশন, তাও আবার একা? হ্যাঁ, আমি পাগল না। আর আমাকে আগে এটা বলো, তুমি কি ইভেন পরিষ্কার করতেই বা পারো নাকি? হ্যাঁ, পিচ্ছি একটা। এই খবরদার, জাস্ট তোমার থেকে খাটো বলে তুমি আমাকে পিচ্ছি বলতে পারো না। আমি পিচ্ছি না, ওকে? আর এমনি তো আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি। দেখো তে, এখন আমার কাজে ডিস্টার্ব করো না প্লিজ। দূর, আমি যেটা করি সেটা তো তোমার কাছে ডিস্টার্ব লাগে। এই কথা বলেই তো অদৃশ্য হয়ে সেখান থেকে চলে যায়। বিকেলে সব পরিষ্কার করার লোকজন চলে যাওয়ার পর জাঙ্কুক শাওয়ার নিচ্ছিল, আর তারপর সে যখনই ওয়াশরুম থেকে বের হতে যাবে তখনই হঠাৎ করে তো জাঙ্কুকের সামনে এসে উপস্থিত হয়। আর জাঙ্কুক তো দেখে দেখি, ও মাই গড! এদিকে তেতো জাঙ্কুকের চিৎকার শুনে একটু পিছনে সরে গিয়ে নিজের ফেস কিউট করে হাত দিয়ে লুকায়। সরি, আমি ইচ্ছা করে আসিনি। ও গড, তুমিও না? বাট আপনি শুধু টাওয়াল পরে আছেন কেন? তে, তুমি গেলে এখান থেকে। জাঙ্কুক টিভি দেখছিল আর স্ন্যাক্স খাচ্ছিল। তখনই তে দেয়ালের উপর দিয়ে হেঁটে হেঁটে উল্টো হয়ে জাঙ্কুকের সামনে চলে আসে জাঙ্কুককে ভয় দেখানোর জন্য। কিন্তু তেকে দেখে জাঙ্কুক কোনো রিয়াকশনই ছিল না। তে এবার একটু রেগে পাউট করে দেয়াল থেকে নিচে নেমে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তুমি তুমি ভয় পাওনি? ভয়? তাও আবার তোমার মতো এমন পিচ্ছি মেয়েকে দেখে? হ্যাঁ, কোনোভাবেই না। এখন সবার সামনে থেকে আমাকে টিভি দেখতে দাও। আমাকে অপমান করা, তাই না? ওয়েট, দেখাচ্ছি। এবার হঠাৎ হঠাৎ এক এক সময় এক এক জায়গায় গিয়ে জাঙ্কুককে ডিস্টার্ব করতে থাকে। আর যখন জাঙ্কুক সত্যি সত্যি এবার বিরক্ত হয়ে যায় তখন তো জাঙ্কুকের ফেস দেখে হাসতে শুরু করে। জাঙ্কুক থেকে কিছু বলতে গিয়েও কিছুই বলতে পারে না। আর কে জানে কেন। সারাদিন এত বিরক্ত সহ্য করার পর ফাইনালি জাঙ্কুক এখন একটু শান্তিতে ঘুমাচ্ছিল। এন্ড তখনই আমাদের তেও সেখানে এসে হাজির হয়। ফার্স্টে সে এসে আগে জাঙ্কুকের রুমে একটু উকি মেরে দেখে জাঙ্কুক ঘুমিয়েছে নাকি। আর যখন বুঝতে পারে যে হ্যাঁ জাঙ্কুক ঘুমিয়ে পড়েছে, তো এবার আস্তে আস্তে জাঙ্কুকের রুমে ঢুকে পড়ে। তে প্রথমে দূর থেকে জাঙ্কুকে দেখছিল, কিন্তু হঠাৎ করেই তে জাঙ্কুকের কাছে এগোতে থাকে। সে নিজেও জানে না কেন, মনে হচ্ছিল জাঙ্কুকই মেবি তাকে নিজের দিকে টানছে। তে এবার গিয়ে বেডের পাশে ফ্লোরে বসে আর জাঙ্কুকের দিকে একভাবে তাকিয়ে থাকে। জাঙ্কুক তো ঘুমাচ্ছে, কিন্তু তারপরও ওর ফেস দেখে এমন কেন মনে হচ্ছে যে ও কোনো কিছু নিয়ে কষ্টে আছে। জাঙ্কুক সকালে ব্রেকফাস্ট করে নিজের রুমে বসে কিছু কাজ করছিল, কিন্তু তার তো কোনো ধারণাই ছিল না যে তার মেনশনের তার সেই পিচ্ছি ভূত তার কিচেনে কি অবস্থা করছে। ঠাস করে কিছু পরের আওয়াজ প্লাস কিছু পোড়া পোড়া গন্ধ পেয়ে জাঙ্কুক এবার দৌড়ে নিচে রান্নাঘরে চলে আসে। আর এসে দেখতে পায় তেল পুরো মাথায় আটা, মাটিতে নুডলস পড়া, আর চুলার উপরে একটা ডিম পুরো পুড়ে গিয়েছে। জাঙ্কুক বুঝতে পারছিল না তার এখন কি রিয়াকশন দেওয়া উচিত। আগে তো দেখে দেখে তার হাসতে ইচ্ছা করছিল, আর দ্বিতীয়ত তার কিচেনে এমন অবস্থা দেখে তার কান্না করতে ইচ্ছা করছিল। জাঙ্কুক নিজের দিকে রাগি চোখে তাকিয়ে আছে এটা বুঝতে পেরে তে এবার আস্তে আস্তে জাঙ্কুকের দিকে তাকায়। আমার মনে হয় আপনার কিচেনের প্রত্যেকটা জিনিসকেই ভূতে ধরেছে। আমাকে কোনো ভূতে ধরেনি, তুমি নিজে একটা ভূত গাধি। ও হ্যাঁ। তে জাঙ্কুকে সেই পোড়া খাবারই, মানে পোড়া ডিম আর পোড়া ফ্রাইড রাইস খেতে দেয়। বাট অবাক করার ব্যাপার তো হলো জাঙ্কুক তার মুখ দিয়ে একটা টুটা শব্দও করে না, আর চুপচাপ সেই পোড়া খাবারই খেতে থাকে।
আর এদিকে বেচারি তে তো স্যাড হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। মানুষের জীবন কাটাতে কেমন লাগে এটা কেন যেন আমার আবারও ফিল করতে ইচ্ছা করছে। সরি জাঙ্কুক। কেন কেন আবার? এই পুরো খাবারগুলোর জন্য। কিন্তু জাঙ্কুক তো এর কোনো কথায় কোনো কিছু না বলেই আবারও চুপচাপ খেতে থাকে। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে একদিন আবারও কিছু বানিয়ে খাবো, ওকে? কিন্তু আনফরচুনেটলি সেদিনও যদি রান্না খারাপ হয়, মানে ভালো না হয়, তাহলে আমি আবারও ট্রাই করব, যতদিন না তোমার জন্য পারফেক্টভাবে রান্না করতে পারছি। জানো, আমার এখন আবারও মানুষ হতে ইচ্ছা করছে, মনে করতে ইচ্ছা করছে মানুষের বাঁচার ফিলটা কেমন ছিল। যদি আজকে অ্যাটলিস্ট মানুষের মতো বিভিন্ন জিনিস ফিল করতে পারতাম, তাও মনে হয় রান্না একটু হলেও ভালো হতো, একটু একটু ফিলিংস দিয়ে রান্না করতে পারতাম। তো এই কথাগুলো বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। বাট জাঙ্কুক চুপচাপই খাবার খাচ্ছিল। দেখো, আমি কালকে রাতে শুয়ে শুয়ে একটা জিনিস চিন্তা করেছি। আই ডোন্ট নো তোমার এটা ভালো লাগবে নাকি লাগবে না, বাট আমার এটা করতেই হবে। সো আমি চিন্তা করেছি আমি তোমাকে কিছু রুলস বুঝিয়ে দিব, অ্যান্ড অফকোর্স তোমার এই রুলসগুলো মেনে চলতে হবে। আর যদি তুমি না মানো তাহলে বাই বাই এই মেনশন থেকে। তুমি এত হার্টলেস কেন? হ্যাঁ, জাঙ্কুক এবার তার কানের কাছে গিয়ে বলে, আমি মানুষদেরকেই যখন তখন মেরে ফেলি, আর তুমি তো জাস্ট একটা পিচ্ছি ভূত মাত্র। না মানে সত্যি কি আমাকে দেখে আপনার মায়া লাগছে না? তো এবার একটু কিউট করে আর পাউট করে জাঙ্কুকের দিকে তাকায়। বাট জাঙ্কুক 3 সেকেন্ডের বেশি সময় তের দিকে আর তাকিয়ে থাকতে পারে না, মানে নিজের চোখ সরিয়ে নেয় আর নিজের গলা একটু ক্লিয়ার করে বলে, সো যা বলছিলাম, ফার্স্টে দেখো এখানে কিছু পিঙ্ক নোট আছে। এই পিঙ্ক নোটগুলোতে তুমি আমার লিখবা, আর এই ব্ল্যাকগুলো নোটগুলোতে আমি আমার লিখবো। আর তারপরে সব জিনিস এই মেনশনের তোমার প্রত্যেকটা জিনিস আর আমার প্রত্যেকটা জিনিসের উপরে এই নোটগুলো লাগাতে হবে, বুঝতে পেরেছো? যাও এখন গিয়ে তুমি তোমার জিনিসগুলোতে এই নোটগুলো লাগাও, আমারটা গিয়ে আমি পরে লাগাবো, ওকে? তারপর তো নিজের জিনিসগুলোতে গিয়ে পিঙ্ক নোটগুলোতে আমার লিখে লাগাতে থাকে। আর হ্যাঁ, তোমাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে, তের জিনিস মানে? তের এবার জিনিসপত্র আসলো কেমন করে? আসলে তের কোনো কিছু ইউজ করার মতো ছিল না বলেই জাঙ্কুক নিজের কাছ থেকে তেকে কিছু জিনিস দিয়েছিল, যেগুলো সে নিজে ইউজ করতো না। আমার ডান মিস্টার জাঙ্কুক, এবার আপনি যান। যাচ্ছি আমি, সমস্যা নেই। এরপর জাঙ্কুকও ব্ল্যাক নোটগুলো নিয়ে সেম কাজ করতে চলে যায়। কিন্তু জাঙ্কুক গিয়ে যা দেখতে পায় সেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। মানে তে নিজের জিনিসগুলো তো পিঙ্ক নোটে আমার লিখে লাগিয়ে রেখেছিল, আবার জাঙ্কুকের জিনিসগুলোতেও পিঙ্ক নোটে আমার লিখে লাগিয়ে রেখেছিল, এমনকি জাঙ্কুকের ব্রাশও। এবার জাঙ্কুক আর না পেরে জাঙ্কুক নিচে ড্রয়িং রুমের সোফায় বসে কাজ করছিল। এদিকে তেও তো সুযোগ পেলে জ্বালাতন থেকে রেহাই দেওয়ার পাচ্ছি না, সে এবার জাঙ্কুকে এপাশ ওপাশ থেকে ওড়াউড়ি করতে থাকে। কিন্তু এত কিছু করার পরও জাঙ্কুক যখন হাসে না, এমনকি কোনো রিয়াকশনও দেয় না, তে এবার মন খারাপ হয়ে যায়। আর সে বুঝতেও পারে যে জাঙ্কুককে মেবি সে আজকে অনেক বেশি পরিমাণে রাগিয়ে দিয়েছে। তো এবার জাঙ্কুকে রেখে কোথাও একটা চলে যায়, আর কিছুক্ষণ পর একটা বাটিতে করে জাঙ্কুকের জন্য কিছু নিয়ে আসে। জাঙ্কুক এবার তের দিকে তাকায় আর তের হাত থেকে বাটিটা নেয়। সবকিছু ঠিকঠাকই ছিল যতক্ষণ না জাঙ্কুক বাটিটার ভিতরে কি আছে সেটার দিকে তাকায়। এটা কি তে? কেন সবুজ নুডলস? এটা নুডলস? এটা ঘাস আর ফুল পাতা? হ্যাঁ, আমি এগুলো দিয়ে সবুজ নুডলস বানিয়েছি। কেন সেদিন তুমি তো টিভিতে দেখছিলে না সবুজ নুডলস খাচ্ছিল? আরে গাধি, কিন্তু ওটা তো রিয়েল নুডলস ছিল, বাট এটা সেটা না। যাই হোক, ফেলো এটা, নাও। সব কিছু তোমার জন্যই হয়েছে, তোমার রাগ ভাগানোর জন্যই তো আমি একটু স্পেশাল কিছু বানিয়ে আনতে চেয়েছিলাম। আমি ভূত হতে পারি, আমার হার্ট না থাকতে পারে, কিন্তু আমি জানি কেমন করে ভালোবাসতে হয়। এই কথাগুলো মাথা নিচু করে বলছিল। জাঙ্কুক এবার একটু মুচকি হাসে আর তের ফেসে নিজের হাত রেখে বলে, ওকে, আমি এখন আর রাগ করে নেই। তে নিজের মাথা নাড়ায় আর তারপর বাটিটা নিয়ে সেখান থেকে চলে যায়। তো সেখান থেকে চলে যাওয়ার পরে জাঙ্কুক তের পাউট করা অ্যাংরি প্লাস স্যাড ফেস মনে করে একটু মুচকি হাসে। না, এটা তুমি ঠিক বলছো না জাঙ্কুক, ভূত মানুষকে টাচ করতে পারে? পারে না? পারে জাঙ্কুক, পারে না বললাম তো। আর যদি সত্যিই পারে তাহলে প্রমাণ করে দেয়।
জাঙ্কুক আর কিছু বলতে যাবে তার আগেই তে জাঙ্কুকে টাচ করতে গিয়ে ভুলবশত চট দিয়ে ফেলে। উপস। এদিকে জাঙ্কুক তো নিজের গালে হাত দিয়ে হাঁ করে তের দিকে তাকিয়ে আছে। সরি, কিন্তু কিন্তু অ্যাটলিস্ট আমি প্রমাণ তো করে দেখালাম যে ভুতরা মানুষদের টাচ করতে পারে। তারপর জাঙ্কুক কফি খাচ্ছিল আর তে তাকে একটা কথা বলছিল আর হাসছিল, মানে কথার থেকে বেশি বলতে পারো হাসছিলই। জাঙ্কুকের কাছে যে কথাগুলো একদম নর্মাল মনে হচ্ছিল, এদিকে তে সেই কথাগুলো বলেই হাসছিল। রাতে জাঙ্কুক নিজের রুমে বসে তার কাজ নিয়ে ল্যাপটপে কয়েকজনের সাথে কথা বলছিল। কিন্তু কি ভেবেছো আমাদের দুষ্টুতে অ্যাটলিস্ট এখন একটু শান্ত থাকবে? না। এদিকে সে তো একবার দেয়ালে ঝুলছিল, আবার পুরো রুমে কিউট করে লাফিয়ে বেড়াচ্ছিল, আবার উঠছিল তো জাঙ্কুকের পিছন থেকে এসে জাঙ্কুকের কানের কাছে গিয়ে ফু দিচ্ছিল। জাঙ্কুকের সামনে গিয়ে ফানি ডান্স করছিল, ফানি করে গান গাচ্ছিল, মানে জ্বালানোর উপরে যদি কোনো শব্দ থাকে তাহলে তে জাঙ্কুকে সেটাই করছিল। বেচারা জাঙ্কুক না পারছিল কিছু বলতে, না পারছিল কিছু সহ্য করতে। কিন্তু কোনো দিক থেকে তে এই দুষ্টুমিগুলোই জাঙ্কুকের ভালো লাগছিল। জাঙ্কুক তার একজন লোকের সাথে কথা বলছিল। বাট স্যার, আপনি তো বলেছিলেন আরো 2 দিন আগে আসার কথা, কিন্তু তাহলে এখনো? আমার টাইম হলে আমি ঠিকই আসবো। সো এগুলো নিয়ে তোমার এত ভাবার কোনো দরকার নেই। বাই দ্য ওয়ে, তোমরা ওখানে সবাই ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা ঠিক আছি। ভালো ভালো থেকো তাহলে, আমি এখন রাখলাম ফোন। স্যার ওয়েট, কিছু মনে করবেন না, কিন্তু আপনি আপনি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছেন। মানে মেনশনে গিয়ে থাকার পর এটাই তো প্রথম আমি আপনার সাথে কথা বলছি। আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যে আপনি সেই হার্টলেস রুড মাফিয়া কিং যেমন জাঙ্কুক না। সত্যি কথা বলছি স্যার, আমার না কেমন যেন ফিল হচ্ছে আপনি সত্যি চেঞ্জ হয়ে গিয়েছেন। রাখলাম এখন। তারপর জাঙ্কুক কলটা কেটে দেয়। চলো আমার সাথে। কোথায়? আচ্ছা এই জায়গায় চলো। কিন্তু আমি তো এই মেনশন থেকে বের হতে পারি না। আমি নিয়ে যাব তাহলে, চলো। তারপর জাঙ্কুক দেখে তার সাথে একটা বিচে নিয়ে আসে, আর সেখানে যেতে যেতেও তাদের রাত হয়ে যায়, আর যার কারণে জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সেখানে বেশি একটা মানুষ তখন ছিল না, 2-1 মেবি। জাঙ্কুক এবার টেকে নিয়ে বিচ পাড়ে একটা কোনায় গিয়ে বসে। জাঙ্কুক চাঁদের দিকে তাকায়, আর তার এবার সকালে তার গাইডের বলা কথাগুলো মনে পড়ে যায়। সত্যিই কি সে চেঞ্জ হয়ে গিয়েছে? সে কি এখন আর আগের মতো রুড হার্টলেস নেই? কিন্তু এটা সম্ভব কেমন করে? মিস্টার, বলছিলাম তুমি কিছু নিয়ে চিন্তা করছো? না, কিছু না। চলো একটা জিনিস করবা। অবশ্য আমি জানি আগে থেকে তুমি পারবা না। হ্যাঁ, এই জিয়ন জাঙ্কুক নাকি এবার কোনো কিছু পারবে না। বলো কি করতে হবে? আমাকে কোলে নিয়ে দেখাও। হোয়াট? এতটুকু? ওকে চলো। তেও এবার উঠে দাঁড়ায় আর জাঙ্কুক উঠে দাঁড়ায়। জাঙ্কুক এবার তেকে ধরে ব্রাইডাল স্টাইলে কোলে নিতে যাবে, তার আগেই নিজেকে সামলাতে না পেরে পিছনের দিকে ঠাস করে পড়ে যায়। আর তে তো এদিকে ভাসছিল আর হাসছিল। আসলে তে যেহেতু ভূত ছিল তাই অফকোর্স অনেক হালকা ছিল। সো জাঙ্কুক যখন তাকে কোলে নিতে যায় সে বেশি হালকা হওয়ার কারণে সে নিজেকে সামলাতে না পেরে পিছনের দিকে পড়ে যায়। আর যেহেতু তে ভাসতে পারতো সে তো ভাসছিল আর জাঙ্কুককে দেখে হাসছিল। উফ তে, তুমিও না আমার মাথাটার পুরো 24টা বাজিয়ে দিয়েছো। আমি আগেই বলেছিলাম আপনাকে, বাট আপনি আমার কথা শোনেননি। বাট তুমি আমাকে কোনো ওয়ার্নিং দাওনি, মনে হচ্ছিল ওটা কোনো চ্যালেঞ্জ ছিল, কোনো ওয়ার্নিং না। ওকে ওকে সরি। তারপর জাঙ্কুক আর তে যেখানে বসেছিল আবারও গিয়ে সেখানে বসে। আপনার মা বাবা এখন কোথায় থাকে? জাঙ্কুক আকাশের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই বলে, তারা তো সেই কবেই মারা গিয়েছে। হ্যাঁ, মারা গিয়েছে? কিছু মনে না করলে একটা কথা বলি তোমাকে। তোমার বিষয় সব কিছু আমাকে খুলে বলবা? আমি তোমার সম্পর্কে আরো বেশি কিছু জানতে চাই, মানে সব কিছু। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হাসে, আর তারপর আবার আকাশের দিকে তাকায়। দিনটা ছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। মা বাবার একমাত্র সন্তান আমি, যদিও তখন আমার বাবা অলরেডি মারা গিয়েছে। আমার মা একটা লোককে বিয়ে করেছে, 3 থেকে 4 মাস হয়েছে। ওই লোকটাকে বিয়ে করার পর থেকে আমার সাথে মায়ের সম্পর্কটা আর অতটা ভালো ছিল না।
1 মাসে মেবি একবার কলে কথা হতো। হ্যাঁ, মা আমাকে অনেকবারই কল করতো, কিন্তু আমি কল ধরতাম না। আসলে মা যে লোকটাকে বিয়ে করেছিল না, সেই লোকটাকে আমার একদমই পছন্দ ছিল না। তার আচরণই যেন একটু কেমন ছিল। যাই হোক, সো এমনই একদিন মা আমাকে কল করে, আর কল ধরার পর মা অনেক কান্না করতে শুরু করে। জিজ্ঞাসা করছিলাম, কিন্তু মা কিছুই বলতে পারছিল না। অনেকবার জিজ্ঞাসা করার পর বলে, তুই তো আমাকে কলও দিস না। হ্যাঁ জানি বাবা, তুই তোর বাবার জায়গাটা এখন সামলাচ্ছিস, একজন মাফিয়া কিং হয়েছিস, তুই অনেক বিজি, কিন্তু একটা একটা কল তো দিতে পারিস, অ্যাটলিস্ট একটা মেসেজ। আমিও যদি কল করি তাও তো কল ধরিস না, আর তোকে তো বলতেও পারি না যে। ফাইনালি অনেকক্ষণ পর আমি বলে উঠি যে, বাট মা কথা ঘুরিয়ে ফেলে বলে, বলতে পারি না যে আমি তোকে কতটা মিস করি। বাট জানো তো তে, আমি কেন যেন ঠিকই বুঝতে পারছিলাম মা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। মায়ের মিথ্যা কথা বলার অতটা অভ্যাস ছিল না, তাই মেবি মিথ্যা কথাটা শুনে আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে সে মিথ্যা কথা বলছে। আর জানো তো, আমার মা না অনেকটা সহজ সোজা ছিল, অনেক ভালো ছিল, তাই তো এমন একটা লোককে বিয়ে করেছিল। যাই হোক, তারপর মা আমাকে বলে, তোকে তো অনেক দিনই হয়ে গিয়েছে দেখি না রে বাবা, তুই আজকে বিকেলে একটু বাসায় আসবি, অনেক ইচ্ছা করছে তোকে একটু কিছু রান্না করে খাইয়ে দিব আমি, ওই যে তুই ছোট থাকতে যেমন করতাম। তারপর তুই আমার কোলের উপর মাথা রেখে একটু শুবি, আর আমি তোর মাথায় হাত বুলিয়ে দিব, আর দুজন মিলে গল্প করব। জাঙ্কুক প্লিজ বাবা, এবার এবার আর না করিস না, না বলিস না রে প্লিজ। জানোতে, ওই মোমেন্টটাতে না আমার ভিতরে সেই ছোট্টবেলার জাঙ্কুক আবারও চলে এসেছিল। মানে আমারও মন চাচ্ছিল ওই মোমেন্টটাতে পারলে আমি মায়ের কাছে দৌড় দিয়ে চলে যাই, মা আমাকে খাইয়ে দিক, আমার মাথায় হাত বুলিয়ে দিক, আমার সাথে গল্প করুক। এই কিছুক্ষণ পরে আমি রওনা দিই মেনশনের উদ্দেশ্যে। আর হ্যাঁ, এটাই সেই মেনশন। ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, আমার দাদু একজন মাফিয়া ছিল, তারপর আমার বাবাও একজন মাফিয়া হয়, অ্যান্ড তারপর সে মারা যাওয়ার পর আমি মাফিয়া কিং। আমার দাদু আর আমার বাবা এই মেনশনেরই মাফিয়া ছিল, কিন্তু আমি আমার নিজের মেনশন করে সেখানেই থাকতে শুরু করি। সো এই মেনশনে আমার অতটা আশা হতো না, একদমই কম বলতে পারো। তারপর 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 আমি মাকে গাড়িতে বসেই কল করি, কিন্তু 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 মা কল ধরছিল না। এবার আমার চিন্তা আরো বেশি হতে থাকে। একে তো মায়ের কথাগুলো আজকে যেন কেমন লাগছিল, আর তারপর এগুলো আমি কল করেই যাচ্ছিলাম, কোনো লাভ হয় না। আমি মেনশনে গিয়ে পৌঁছাই, মাকে সব জায়গায় খোঁজা স্টার্ট করি, কিন্তু মাকে কোথায় খুঁজে পাই না। আমি তখনই আমার যত গার্ডরা ছিল সবাইকে কল করি, আর ওই মুহূর্তে কল করে আসতে বলি, আর ওরা আসার সাথে সাথেই মেনশনে ঢোকে সেই লোক যাকে আমার মা বিয়ে করেছিল। তার ফেস দেখে আমি বুঝতে পেরে গিয়েছিলাম সে আমাকে দেখে এতটা ভয় পেয়ে গিয়েছিল, যেরকম ভয় মেবি সে সব থেকে ভয়ঙ্কর কিছু দেখলেও পেত না। অ্যান্ড আমি তখনই বুঝতে পারি যে শুরু থেকে আমি যাকে সন্দেহ করছিলাম সেই ছিল, সেই আমার মাকে মেরে ফেলে। প্রথমে তো কিছু স্বীকার করতে না চাইলেও পরে চেপে ধরে সব কিছু বলে দেয়। ও আমার মাকে প্রতিদিনই মারধর করতো, আর বলতো আমাকে বলতে আমি যেন আমার পজিশন ওকে দিয়ে দিই। আমার মা রাজি হতো না বলেই ও আমার মাকে রেগুলার মারতো। আসলে ওই আমার মাকে বিয়েই করেছিল শুধুমাত্র আমার পজিশন নিজের করার জন্য। অ্যান্ড যখন দেখলো না আমার মাকে দিয়ে আর কোনো কাজ হচ্ছে না, তাকে সরাসরি ওয়ার্নিং দিয়ে দিল যে আজকে যদি জাঙ্কুকের সাথে ওই বিষয়ে কথা না বলিস তাহলে আজকেই তোর শেষ দিন হবে। আর আমার মা তো কখনোই এমনটা করতো না, তাই সে যখন বুঝতে পারে যে তাহলে মেবি আজকেই তার শেষ দিন, তাই সে তখনই আমাকে কল করে ডেকেছিল, আমাকে জাস্ট শেষবারের মতো দেখার জন্য, সেই ছোট্ট জাঙ্কুকের মতো আমাকে শেষবারের মতো নিজের হাতে খাইয়ে দেওয়ার জন্য, আর নিজের কোলের উপর রেখে মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য। আমি
আমি যদি মেনশনে তাড়াতাড়ি যেতে পারতাম তাহলে মেবি আমি আমার মাকে বাঁচাতেও পারতাম। আমি তো আগে জানতাম না, পরে শুনেছিলাম ও নাকি টাকার জন্য অনেক মানুষকে মেরেও ফেলেছে। আর তারপর তুমি কি করেছিলে? কি আবার উচিত শিক্ষা দিয়েছি ওকে। আর জানো তো তে, আমি না আমি আমি না এতটা রুড হার্টলেস আগে ছিলাম না। মা মারা যাওয়ার পরই এমন হয়ে গিয়েছিলাম। আমি আমার মা মারা যাওয়ার পর তার বডিটাও দেখতে পাইনি, খুঁজেই পাইনি। তেন হঠাৎ করে এই জাঙ্কুকে জড়িয়ে ধরে, কিন্তু তেজে এক্সপেক্ট করেছিল যে মেবি এবার জাঙ্কুক তাকে সরিয়ে দিবে অথবা এমন কিছু। বাট জাঙ্কুক এমন কিছু না করে সেও তেকে শক্ত করে জড়িয়ে ধরে। কালকে রাতে বাসায় ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গিয়েছিল, আর যার কারণে জাঙ্কুকে আজকে ঘুম থেকে উঠতে উঠতে দুপুর 2টা বেজে যায়। জাঙ্কুক নিজের চোখ ডলতে ডলতে নিজের রুম থেকে বের হতে যাবে, কিন্তু ঠিক তখনই সাথে সাথে আমি মাফিয়া কুইন কিনতে, অ্যান্ড আমি তুমি তোমার কাছে যা কিছু আছে সবকিছু এখনই আমার হাতে ভালোই ভালোই করে দাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তে আসলে জাঙ্কুকের ফুল কালো আউটফিট পরে জাঙ্কুকের মতো মাফিয়া সেজে জাঙ্কুকের একটা সানগ্লাসও পরে এসে জাঙ্কুকের সামনে জাঙ্কুককে ভয় দেখানোর ট্রাই করছিল। কিন্তু জাঙ্কুক এবার তের মাজা ধরে টান দিয়ে তাকে নিজের কাছে একদম নিয়ে এসে বলে, আমার সব কিছুই তো তুমি সেই কবে নিজের কাছে নিয়ে নিয়েছো তে, বিশেষ করে আমার হার্টটা। তুই নিজেকে এবার জাঙ্কুকের কাছ থেকে ছাড়িয়ে একটু পিছনে সরে গিয়ে বলে, মানে কি? হ্যাঁ, বেশি ঘুমিয়ে কি তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? অ্যান্ড অলসো আমাকে দেখে ভয় লাগছে না? হ্যান্ডস আপ। জাঙ্কুক তার কর্মকাণ্ডে এবার একটু জোরেই হেসে দেয়। হ্যাঁ, প্রায় কয়েক বছর পর সে আবারও হাসলো। জাঙ্কুককে এবার হাসতে দেখে খুশিতে এবার তে নিজেও হাসতে থাকে। তোমার হাসিটা অনেক সুন্দর আর অনেক কিউট আমার কিউটি কুকি। তোমার একটু বেশি হাসা উচিত। যেমন আমাকে দেখো, ছোট ছোট জিনিসেই আমি আমার খুশি খুঁজে নিই। তে এই কথা বলেই কিউট করে লাফাতে লাফাতে সেখান থেকে চলে যায়। আর জাঙ্কুক টের যাওয়ার দিকে তাকিয়ে আবার একটু হেসে দেয়। জাঙ্কুক প্রতিদিন রাতে নিজের বালিশের নিচে গান নিয়ে ঘুমাতো, কিন্তু আজকে সে আর কোনো গান নিয়ে ঘুমায় না। কেন যেন এখন তের আশেপাশে তার অনেক সেফ ফিল হচ্ছিল, যেরকম সেফ ফিল তার আগে কখনো হয়নি। জাঙ্কুক এখন আস্তে আস্তে তের জন্য ওয়েট করতে শুরু করে, কখন সে তার কাছে আসবে আর তাকে জ্বালাবে, তার সাথে বকবক করবে, আবার তার পাশে বসে হাসবে। জাঙ্কুক একটা ড্রামা দেখতে বসেছিল। তো এবার রান্নাঘর থেকে পপকর্ন নিয়ে এসে যখনই জাঙ্কুকের পাশে বসতে যাবে তখনই তার পায়ের সাথে কিছু একটা বেঁধে যাওয়ার কারণে সে পড়ে যায় একদম জাঙ্কুকের উপরে। তের তো জাঙ্কুককে এত কাছ থেকে দেখে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল বেশি ব্লাশ করার কারণে, মানে জাস্ট একটুর জন্য তাদের কিস হয়ে যায়নি। তে এবার বেশি ব্লাশ করার কারণে নিজের মুখ লুকাতে এদিকে ওদিকে ওড়াউড়ি শুরু করে। জাঙ্কুক গিয়ে তেকে ধরে ফেলে। তে এখন জাঙ্কুকের কোলে ছিল, আর ওই অবস্থাতেই জাঙ্কুক তের ফেসে হাত রেখে বলে, তোমাকে টাচ করে আমার ফিল হচ্ছে তুমি রিয়েল একজন জীবন্ত মানুষ। তে নিচের দিকে তাকিয়ে জাঙ্কুককে বলে তাকে কোল থেকে নামাতে। জাঙ্কুককে এবার তাকে কোল থেকে নামিয়ে দেয়। তে গিয়ে আবারও সোফার উপর বসে পড়ে, আর জাঙ্কুকও গিয়ে তের পাশে বসে পড়ে। ওয়াহ, আমার তো হ্যাপি লাগছে কেন? হ্যাপি এন্ডিং তো হলো না এক নায়িকার। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হেসে দেয়। তুমি কান্না করে দিয়েছো? অফকোর্স, বেশি হ্যাপি হয়ে গেলেও মাঝে মাঝে কান্না পায় মিস্টার। ঠিক। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, তোমার কি মনে হয় জাঙ্কুক, আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমরা আরো বেশি কিছু হতে পারতাম? হঠাৎ এই প্রশ্ন? না, জাস্ট এমনি বলছিলাম আর কি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে মিস্টার জাঙ্কুক, আমাকে এমন ফিল করানোর জন্য যে আমি বেঁচে আছি, যদিও আমি নেই। সত্যি কথা বলতে আমি যখনই তোমার সাথে থাকি আমি ভুলেই যাই জানো যে আমি আর বেঁচেই নেই। জাঙ্কুক মাথা নাড়ানো ছাড়া আর কি বলবে কিছুই বুঝতে পারছিল না। আমার না জানো মাঝে মাঝে ভয় লাগে যখন কোনো গল্প পড়ি অথবা কোনো ড্রামা, যেমন আজকে দেখছিলাম, মানে জাস্ট একটাই ভয় লাগে যে যে স্টোরিটা চলছে সেই স্টোরিটার যেন হ্যাপি এন্ডিং হয়, স্যাড এন্ডিং যেন না হয়। সো যখন এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হলো
তখন আমি খুশিতেই কান্না করে দিয়েছি। আসলে পৃথিবীটাই এমন, মেবি কারোর গল্পে লেখা হ্যাপি এন্ডিং, কারোরটায় স্যাড এন্ডিং, তো কারোর স্টোরিতে কোনো এন্ডিংই নেই। মানে বইয়ের পেজ চলমান, একটার পর একটা পেজ, একটার পর একটা পেজ, কিন্তু সেই পেজের কোনো শেষই নেই। হয়তো অনেকের গল্প এতটাই সুন্দর হয় আর গড তাদের গল্প এতটাই লাইক করে যে সে আর ওই গল্পের কোনো এন্ডিংই দেয় না, গল্পটা এমনই চলমান রেখে দেয়। তো এবার মুচকি এসে জাঙ্কুকের দিকে তাকায়। ওকে জাঙ্কুক, বাই, এখন কি ঘুমিয়ে পড়ো? তো সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। তে অল টাইমই জাঙ্কুকের দিকে তাকিয়ে হাসে, মাঝে মাঝে মুচকিও হাসে, কিন্তু কিছুক্ষণ আগে দেওয়া এই হাসিটা কেমন যেন অন্য কিছুই ছিল। এটা তার প্রতিদিনের মতো মন ভালো করে দেওয়ার হাসির মতো ছিল না। জাঙ্কুক ঘুম থেকে উঠেছে 15 মিনিট হয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে বেরিয়ে থেকে খোঁজা শুরু করেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। যে জাঙ্কুক কখনো কোনো কিছুতে ভয় পায়নি, সেবার ভয় পাচ্ছিল, প্রচুর ভয় পাচ্ছিল। হ্যাঁ, আর সে ভয়টা ছিল একটা আত্মাকে হারানোর ভয়। সে এদিক ওদিক থেকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না। এবার হঠাৎ করে সে দেখে ডাইনিং টেবিলের উপর কিছু খাবার সাজাচ্ছে। জাঙ্কুক দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, এত শক্ত করে যেন তাকে ছেড়ে কোথাও না যেতে পারে। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে তে, কোথায় ছিলে তুমি? কেন? ঘুমাচ্ছিলাম। ভূত ঘুমায় না গাধি। হ্যাঁ আমি জানি, আমি তোমার জন্য রান্না করছিলাম, দেখো কত ইয়ামি লাগছে না? জানো কত কষ্ট করে করতে হয়েছে এগুলো আমার, ইউটিউব দেখে দেখে। আমি বলেছিলাম আমি একদিন না একদিন ঠিকই বেস্ট খাবার রান্না করে দেখাবই। সো দেখো আমি দেখিয়েছি। এই পাগলি পিচ্চিটা না, এই কথা বলেই জাঙ্কুক চেয়ারে বসে। এই তুমি আমাকে আবারও পিচ্চি বললা? আমি পিচ্চি না। এদিকে তো জাঙ্কুক খাবার টেস্ট করা ব্যস্ত ছিল। এখন বলো কেমন হয়েছে? তো নার্ভাস হয়ে জাঙ্কুকের দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে, আর জাঙ্কুক থেকে দেখে হাসতে শুরু করে। ওফ জাঙ্কুক বলো না। তে আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই আসলে আমার ফেভারিট ছিল, মানে মা যেটাই রান্না করতো সেটা আমার ফেভারিট হয়ে যেত। বাট আমি সত্যি কথা বলছি, তোমার হাতের প্রত্যেকটা রান্নাও আমার ফেভারিট লিস্টে ঢুকে গিয়েছে। আর এই কথা শুনে তো তে আবারও খুশিতে ডান্স করতে শুরু করে। আর আমি তোমার হাতের আরো বিভিন্ন রান্না ট্রাই করতে চাই। প্লিজ তুমি আমাকে রান্না করে খাওয়াবা, বলো? ওকে ওকে মিস্টার জাঙ্কুকি, আপনাকে আমি কালকে আবার নতুন কিছু রান্না করে খাওয়াবো। জাঙ্কুক নিজের রুমে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে তার ঘুম ভাঙে, কান্নার আওয়াজ। জাঙ্কুক এবার দৌড়ে সেই কান্নার আওয়াজ ফলো করে সেই জায়গায় যায় আর গিয়ে দেখে তে সোফার পাশে ফ্লোরে বসে কান্না করছে। জাঙ্কুক দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কি হয়েছে তে? তে প্রথমে কান্না করার জন্য কিছু বলতে পারছিল না। তে আমি বলতে বলেছি কি হয়েছে? আমার মনে পড়ে গিয়েছে আমি কেমন করে মারা গিয়েছিলাম। জাঙ্কুক তার কথা শুনে ফ্রিজ হয়ে যায়। আসলে আমাদের অনেক টাকার প্রবলেম ছিল, তাই বাবা তোমার সৎ বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, আর তারপর যখন টাইমের ভিতরে শোধ করতে পারে না তখন তারা আমাকে ধরে নিয়ে এই মেনশনের বেসমেন্টে রেখে দেয়, যাতে আমার বাবা টাকা তাড়াতাড়ি দিয়ে দেয়। কিন্তু তারপর আমার বাবা সেই টাকা টাইম মতো দিতে পারে না। আর তারপর তোমার সৎ বাবা আর তার কিছু ভাড়া করা লোক আমাদের বাড়ি পুড়িয়ে দেয়, আর তারা তারপর আমাকে ওই বেসমেন্টের ভিতরে এসে মেরে আমার বডি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আমার আত্মা ওই বেসমেন্টে আটকা পড়ে গিয়েছিল। আর এই যে জাঙ্কুককে সে কাগজটার বাকি অর্ধেকটাও দেখায়। এই লেখাগুলো এই কাগজটাতে আমি লিখেছিলাম, মানে আমার সাথে যা যা হয়েছিল। আর এই কাগজের এই লেখাগুলো দেখে আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। আর হ্যাঁ জাঙ্কুক, আমার পুরো নাম হলো কিম তেইয়াং। জাঙ্কুক ফাইনালি এবার কথা বলে ওঠে। ওই এখন বেঁচে নেই বলে, না হলে তো ওকে আমি। সমস্যা নেই জাঙ্কুক, যা হওয়ার হয়ে গিয়েছে। ওরাই পৃথিবী থেকে চলে গিয়েছে, ঠিক আমার মতোই। তোমার মতো মানে? তুমি
তুমি কোথাও যাওনি, তুমি এখানে আমার সামনেই বসে আছো। বাট বেশিক্ষণের জন্য না। তে এবার একদম জাঙ্কুকের চোখের দিকে তাকায়। তের চোখ জল করছিল, একদম জাঙ্কুকের মতোই। তারা দুজনই কান্না করছিল। আমিও তোমাকে ছেড়ে যেতে চাই না জাঙ্কুক, বাট না ওয়েট, তুমি তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তে ওয়েট ওয়েট, আমি আমি এগুলো ফিক্স করার ট্রাই করছি। আমি ঠিক কোনো না কোনো উপায় বের করব। তুমি পারবা না জাঙ্কুক, তুমি আমার শান্তি ছিলে, আমার শেষ উইশ ছিলে। অ্যান্ড যেহেতু আমি এখন সত্যিকারের ভালোবাসাটা কি সেটা ফিল করতে পেরেছি, তাই 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 জন্য মেবি গড এখন আমাকে রেস্ট করতে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ জাঙ্কুক, প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য। আই লাভ ইউ। জাঙ্কুক আরো কিছু বলতে যাবেই, ঠিক তার আগে তে জাঙ্কুকের কোলের উপর থেকে হাওয়ায় মিলিয়ে যায়। মিনশন আবারও একদম সেদিনের মতো নীরব হয়ে গিয়েছিল। যেদিন কয়েক বছর পর জাঙ্কুক আবারও এই মেনশনে জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য এসেছিল। সে মেনশনের এদিক ওদিক তাকায়, কোথাও কেউ নেই। তার চোখ এবার রান্নাঘরটার দিকে যায়, আর সে এবার নিজের অজান্তে একটু মুচকি হাসে। সে প্রথম দিনের কথা ভেবে, যেদিন তে পুরো রান্নাঘরের অবস্থা প্লাস নিজের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছিল। জাঙ্কুকের হঠাৎ করে পুরো পৃথিবীটা ঠান্ডা নীরব লাগছিল। না, এই জন্য না যে ঠান্ডা পড়েছিল, কিন্তু এই জন্য যে তার আশেপাশে এখন আর তে ঘোরাঘুরি করছিল না, তাকে জ্বালাচ্ছিল না। আর মেবি সেটা কখনো আর সম্ভব না। জাঙ্কুক এবার সোফার কাছে যায়, যেখানে বসে তার কোলের উপর থেকেই তে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। সে সেই জায়গাটার দিকে তাকিয়ে বলে, মেবি তুমি পৃথিবীর জন্য একটু বেশি ভালো ছিলে তে, আর আমার ছিল না তোমাকে পাওয়ার ভাগ্য। অ্যান্ড তখনই জাঙ্কুক জানালা থেকে আসা একটা হাসির শব্দ শুনতে পায়। সেম তের হাসি, যখন সে জাঙ্কুককে ফানি ফানি কথা বলতো আর হাসাহাসি করতো। কিন্তু জাঙ্কুক যখন উঠতে যাবে তখনই আওয়াজটা চলে যায়। মেবি হাসিটা একটা গুড বাই কিসের মতো ছিল তের পক্ষ থেকে। জাঙ্কুক এবার ফ্লোরে বসে পড়ে, আর এত বছর পর প্রথমবারের মতো জাঙ্কুক আবারও জোরে জোরে কান্না করতে থাকে। আর এই কান্নার কারণ ছিল সেই একজন, যে কিনা এত অন্ধকারের ভিতরেও তার মনটা দেখতে পেরেছিল, কিন্তু জাঙ্কুক তাকেও হারিয়ে ফেলেছে। মেনশন বিক্রি হয়ে গিয়েছে, মাফিয়া কিং আর নেই। আর জাঙ্কুক, সে তো মাফিয়াতে দুনিয়া থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। মানুষ বলে আন্ডারওয়ার্ল্ডের কিং নাকি ভ্যানিশ হয়ে গিয়েছে, কিন্তু আসল সত্যিটা তো ছিল সে শুধুমাত্র এখন একজন মানুষ, একজন সাধারণ ব্যক্তি, যে কিনা একজন বিজনেসম্যানও। এখন সে এখন জাস্ট এমন একজন মানুষ যে কিনা এমন একজনকে হারিয়ে ফেলেছে, যেটা তার পক্ষে ভোলা কোনোভাবেই সম্ভব না। ব্যস্ত রাস্তা, বৃষ্টি পড়ছে। জাঙ্কুক একটা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে ব্যস্ত মানুষগুলোকে দেখছে। সেও তো একটা টাইমে এরকমই ব্যস্ত থাকতো, রাইট? এরকম না, বাট এর থেকেও বেশি। কিন্তু এদিক ওদিক তাকাতে তাকাতেই হঠাৎই তার চোখ রাস্তার ওই পারে রেস্টুরেন্টে বসে থাকা একটা মেয়ের দিকে যায়। জাঙ্কুক ফ্রিজ, মেয়েটা বই পড়ছিল আর হাসছিল। তেয়াং। জাঙ্কুকের হার্ট স্টপ হয়ে যায়। আশেপাশে মানুষজন তার জন্য উধাও হয়ে গিয়েছে। সে মেয়েটার কাছে দৌড়ে যেতে থাকে। মেয়েটার কাছে দৌড়ে আসার পর মেয়েটা জাঙ্কুকের দিকে তাকায়, সেই একই তাকানো স্টাইল, যেরকম ভাবে 5 বছর আগে তেও যখন কনফিউজড হয়ে যেত আর তার দিকে তাকাতো। আই এম সো সরি, কিন্তু আমি কি আপনাকে চিনি? যদিও সে তাকে চিনতে পারছিল না, কিন্তু তারপরে জাঙ্কুক একটু হেসে বলে, না, তুমি আমাকে আর চেনো না। মেয়েটা এবার আরো কনফিউজড হয়ে যায়। 5 বছর আগে আসলে আমি একজনকে হারিয়ে ফেলেছি। সে আমাকে চোখে পানি আর মুখে হাসি নিয়ে বিদায় দিয়েছিল, আর আমাকে থ্যাংক ইউ বলেছিল তাকে ভালোবাসার জন্য। কিন্তু থ্যাংক ইউটা তো বলতে পারিনি আমি। সে আমার ভিতরে আমাকে ফিরিয়ে এনেছে। তাকে আসলে আমি প্রত্যেকটা জিনিসের জন্য থ্যাংক ইউ বলতে চাই, কারণ সে প্রত্যেকটা জিনিসের জন্যই থ্যাংক ইউ ডিজার্ভ করে। কিন্তু আমি তাকে থ্যাংক ইউ বলার আগে সে আমাকে ছেড়ে চলে গেল। ওয়েট, আপনি কি আমার বিষয়ে কথা বলছেন? জাঙ্কুক একটু হেসে মাথা নাড়িয়ে না বলে, আমি জানি না। তুমি দেখতে তার মতো, তোমার ভয়েস তার মতো। যে মানুষটা
আমাকে সেভ করে নিজেই হাওয়ায় মিলিয়ে গিয়েছে। মেয়েটি আবার ফিল করে তার বুকে হালকা ব্যথা করছে। তোমার আমাকে মনে নেই, সমস্যা নেই, কিন্তু কখনো এমন যদি ফিল করো যে তোমার হার্ট কারোর জন্য চিৎকার করছে অথবা কারো নাম ধরে রাখছে, বাট তুমি বুঝতে পারছো না কে, অথবা তুমি তাকে চেনো না, তাহলে মেবি সেটা আমি। জাঙ্কুক এবার মেয়েটার চোখে দিয়ে তাকায়, যে কিনা তার দিকে তাকিয়েছিল। তুমি যদি আমাকে ভুলেও যাওতে, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না, কখনো না। জাঙ্কুকের চোখ থেকে এক ফোঁটা পানি নিচে পড়ে। মেয়েটা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তার বুকে এখন আরো বেশি ব্যথা করতে শুরু করে। জাঙ্কুক আরেকবার মেয়েটার দিকে তাকায়, তাকে লাস্ট বারের জন্য মুচকি হাসে। এই 5 বছর পর আবারও আমি তোমাকে আমার সামনে দেখতে পেলাম, আর এটাই আমার জন্য এনাফ। আর আরেকটা কথাতে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকটা জিনিসের জন্য। আই লাভ ইউ টু। জাঙ্কুক এই কথা বলেই পিছনে ঘুরে আর হাঁটা শুরু করে। তাকে কিছু মনেও রাখতে বলে না, অথবা তাকে তার সাথে থেকেও যেতে বলে না, কিন্তু তার চোখে ছিল পানি আর বুকে ছিল শুধুমাত্র তার জন্য ভালোবাসা, যাকে সে 5 বছর আগে একবার হারিয়ে এখন আরো একবার হারাচ্ছে। আর এদিকে মেয়েটা জাঙ্কুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই নিজের বুকে হাত দিয়ে বলে, আমার এমন কেন মনে হচ্ছে যেন আমি কিছু হারিয়ে ফেলছি। আসলে আমাদের এই কথাই মেবি ঠিক ছিল।